স্পেন জিতছে মানে ফিলিস্তিন জিতছে। যুক্তরাষ্ট্রের মাঠেই ফিলিস্তিন সমর্থকদের জয়। আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর আবারও বিশ্বকাপ জয় করল স্পেন। আর্জেন্টিয়ানদের মতে ইচ্ছে করে জেতানো হয়েছে স্পেনকে। কিভাবে জেতানো হলো, সরাসরি লাইভে এসে কি তথ্য ফাঁস করলেন ইয়ামাল, বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে। বিতর্ক আর উত্তেজনার পারদ টপকে ১৬ বছর পর আবারও বিশ্বকাপ জিতল স্পেন। অন্যদিকে টানা দ্বিতীয়বার শিরোপা হাতছাড়া করে কান্নায় ভেসেছে আর্জেন্টাইনরা। তবে সবাইকে চমকে দিয়েছে উদযাপনের সেই মুহূর্তটি। পুরো দল যখন ট্রফি জয়ের উন্মাদনায় মত্ত, স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামাল তখন আলাদা হয়ে মাঠের ঘাসেই দুহাত তুলে মোনাজাতে বসে পড়েন। এই দৃশ্য মুহূর্তের মধ্যে বিশ্বজুড়ে লাখ লাখ মানুষের হৃদয় ছুঁয়ে যায়। মাত্র ১৯ বছর বয়সেই মেসির শিষ্য মেসিকেই হারিয়ে বিশ্বকাপের সোনালি ট্রফি জিতল। ফুটবল ইতিহাসের অন্যতম সেরা মুহূর্ত এটি এবং মেসি ভক্তদের জন্য সবচেয়ে আবেগঘন দৃশ্য। ২০২৬ বিশ্বকাপের ফাইনাল জিতে সোনালি ট্রফি নিজেদের করে নিলেও ম্যাচ শেষে ট্রফি উদযাপনের মাঝেও নিজের জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণাকে ভুলে যাননি তরুণ বিস্ময় বালক লামিনে ইয়ামাল। পুরো ফুটবল বিশ্বকে আবেগাপ্লুত করে সংবাদ সম্মেলনে লিওনেল মেসিকে উদ্দেশ্য করে ইয়ামাল বলেন, প্রিয় লিও, আজ আমি বিশ্বকাপ জিতেছি ঠিকই, কিন্তু আমার চোখে তুমি ফুটবলের ঈশ্বর। তোমার বিপক্ষে ফাইনাল খেলতে পারা এবং তোমাকে জড়িয়ে ধরতে পারাটাই আমার জীবনের সবচেয়ে বড় ট্রফি। কিন্তু প্রশ্ন উঠেছে, স্পেন কি আরও আগেই ম্যাচ জিতে যেতে পারত? অতিরিক্ত সময়ের প্রথমার্ধের ৯৬তম মিনিটে দুর্দান্ত শটে আর্জেন্টিনার জালে বল জড়ান স্পেনের ফরওয়ার্ড নিকো উইলিয়ামস। গোলের পর উল্লাসে ফেটে পড়েন স্প্যানিশ খেলোয়াড়রা, কিন্তু কয়েক মুহূর্তের মধ্যেই রেফারি স্লাভকো ভিনচিচ গোলটি বাতিলের সিদ্ধান্ত নেন। তার এই সিদ্ধান্তে বিস্মিত হন মাঠে উপস্থিত দর্শক ও ফুটবল প্রেমীরা। কিন্তু শেষ মুহূর্তে ১০৬ মিনিটে ফেরান তোরেসের করা গোলটি স্পেনকে চূড়ান্ত বিজয় এনে দিয়েছে। টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের ইতিহাস গড়ার স্বপ্ন অধরায় থেকে গেল ল্যাটিন আমেরিকানদের। দৃশ্যত জবনিকা পড়ল লিওনেল মেসির বর্ণাঢ্য বিশ্বকাপ অধ্যায়ের। ১৬ বছর পর আবারও বিশ্বসেরার মুকুট মাথায় পড়ল স্প্যানিশ লারোজোরা। ফুটবলের সবচেয়ে বড় আসরের ফাইনালে মুখোমুখি হয়েছিল পৃথিবীর দুই পরাশক্তি। ম্যাচের শুরু থেকেই স্পেন তাদের সিগনেচার প্রেসিং ফুটবল দিয়ে চেপে ধরে আল বিসেলেস্তেদের। প্রথমার্ধে লিওনেল স্কালোনির শিষ্যরা যেন নিজেদের ছায়া হয়েছিলেন। স্পেনের আক্রমণাত্মক গতির সামনে খাবে খাচ্ছিল আর্জেন্টিনার ডিফেন্ডাররা। এনজো ফার্নান্দেজের দ্বিতীয় হলুদ কার্ডে মাঠ ছাড়ার পর ১০ জনের দলে পরিণত হয়েও আর্জেন্টিনা যুদ্ধ চালায়। কিন্তু ১০৬ মিনিটে বদলি খেলোয়াড় ফেরান তোরেস যখন বলটি আর্জেন্টিনার জালে জড়িয়ে দিলেন, তখন নিশ্চিত হয়ে গেল কে জয়ী। লামিনে ইয়ামাল ঠিকই বিশ্বকাপ জিতেছে, পাশাপাশি গুরুর মনও জিতেছেন। যেই মুহূর্তে লিওনেল মেসিরা কান্নায় মাঠে গড়িয়ে পড়ছেন, তখনই লামিন ইয়ামাল মেসিকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিচ্ছিলেন। আর এই মুহূর্তটি সারা বিশ্বে ভাইরাল। তবে এই ফাইনালের রোমাঞ্চ কেবল মেটলাইফ স্টেডিয়ামের ঘাসেই সীমাবদ্ধ ছিল না। ১০০০ কিলোমিটার দূরে গাজার যুদ্ধ বিধ্বস্ত প্যালেস্টাইন স্পোর্টস ক্লাবে ফাইনালের আগেই আয়োজন করা হয়েছিল এক প্রতীকী ম্যাচ, যেখানে একদল ফিলিস্তিনের জার্সিতে আর অন্য দল নেমেছিল স্পেনের ঐতিহ্যবাহী লাল হলুদ পোশাকে। ধ্বংসস্তূপের মাঝে সবুজ ঘাসের সেই ছোট্ট মাঠে ভেসে উঠেছিল ফিলিস্তিন ও স্পেনের পতাকা। ২০২৩ সালের যুদ্ধের পর গাজা থেকে প্রথম কোনো খেলা লাইভ সম্প্রচার করা হলো, আর সেখানে গাজাবাসীর সমস্ত আবেগ ও সমর্থনে শুধুই এক নাম, স্পেন। ফুটবল মাঠের বাইরের এই দৃশ্য কেন তৈরি হলো, সেই রহস্য লুকিয়ে আছে রাজনীতির জটিল সমীকরণে। একদিকে স্পেনের সমাজতান্ত্রিক প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ, যিনি ইউরোপের বুকে দাঁড়িয়ে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছেন এবং গাজার মানবিক সংকট নিয়ে সবচেয়ে সোচ্চার কণ্ঠস্বর হয়ে উঠেছেন। স্পেনের উদীয়মান বিস্ময় বালক লামিনে ইয়ামাল বার্সেলোনার বিজয় মিছিলে ফিলিস্তিনের পতাকা উড়িয়ে স্পষ্টভাবে নিজের মানবিক অবস্থান জানান দিয়েছিলেন, যা গাজার হাজারো গৃহহীন তরুণ ও শিশুর কাছে তাকে এক আশার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করেছে। অন্যদিকে আর্জেন্টিনার উগ্র ডানপন্থী রাজনীতি ও দেশটির বর্তমান প্রধানমন্ত্রী হাভিয়ার মিলেইর
রাজনৈতিক ভাবমূর্তি গাজাবাসীদের হৃদয়ে তৈরি করেছিল দূরত্ব। বিশ্বমঞ্চে ইসরায়েলি প্রশাসনের প্রকাশ্যে আর্জেন্টিনাকে সমর্থন এবং ফুটবলের মহানায়ক মেসির রাজনৈতিকভাবে উদাসীন থাকাটা গাজার মানুষের কাছে ছিল বেদনার। তাই আর্জেন্টিনার এই হারে তারা কেবল স্পেনের জয়ে উদ্বেলিত হয়নি, বরং তাদের কণ্ঠ থেকে ভেসে এসেছে ঐতিহাসিক এক উচ্চারণ, ভিভা স্প্যানিয়া। স্পেনের ফুটবলীয় সাফল্য আর এই ভূ রাজনৈতিক জনপ্রিয়তার পেছনের সবচেয়ে বড় স্তম্ভটি গড়ে উঠেছে মূলত দেশের ভেতরে ঘটে যাওয়া এক বিশাল জনমিতিক বিপ্লবের ওপর ভিত্তি করে। স্পেনের সমাজ ও অর্থনীতিতে আজ পরিবর্তন ঘটছে। বহু বছর আগে যে দেশে ইসলাম ছিল কেবল মধ্যযুগীয় আন্দালুসিয়ার ইতিহাস ও ঐতিহ্যের অংশ, সেই স্পেনে আজ ইসলাম সমসাময়িক বাস্তবতার সবচেয়ে শক্তিশালী অনুষঙ্গ। স্পেনের মোট জনসংখ্যার এক বিশাল অংশ জুড়ে আজ মুসলিম সম্প্রদায়। জনমিতিক গবেষণা ও পরিসংখ্যান অনুযায়ী স্পেনের মুসলিম জনসংখ্যা ইতোমধ্যেই ২৬ লাখের গণ্ডি পেরিয়ে গেছে, যা দেশের মোট জনসংখ্যার প্রায় ৬%। মরক্কো, পাকিস্তান, আলজেরিয়া কিংবা বাংলাদেশ থেকে আসা অভিবাসীদের হাত ধরে শুরু হওয়া এই সফর আজ কেবল অভিবাসনে সীমাবদ্ধ নেই। বর্তমান স্প্যানিশ মুসলিম জনগোষ্ঠীর প্রায় ৪৫%ই এখন জন্মসূত্রে বা আইনি প্রক্রিয়ায় স্প্যানিশ নাগরিকত্ব লাভ করেছেন। শিক্ষা, সাহিত্য, ব্যবসা, বাণিজ্য ও অর্থনীতিতে তাদের ভূমিকা প্রতিদিন সুদৃঢ় হচ্ছে। এই বদলে যাওয়া সামাজিক কাঠামোর সূচনাটা হয়েছিল আজ থেকে কয়েক দশক আগে। ১৯৯২ সালে স্পেন সরকার ও ইসলামিক কমিশন অফ স্পেনের মধ্যে স্বাক্ষরিত ঐতিহাসিক সহযোগিতা চুক্তি দেশটির সামাজিক সংহতিকে এক নতুন মাত্রায় নিয়ে যায়। সরকারি স্কুলে ইসলামিক শিক্ষা, ধর্মীয় বিয়ের আইনি স্বীকৃতি এবং হাসপাতাল ও কারাগারের ধর্মীয় সেবার অধিকার নিশ্চিত করার মাধ্যমে স্পেন এক অনন্য পরম সহিষ্ণু সমাজ গঠনের পথে হেঁটেছে। আজ বার্সেলোনার কাতালোনিয়া, মাদ্রিদ কিংবা মুর্সিয়া অঞ্চলে মুসলিমদের যে ক্রমবর্ধমান উপস্থিতি তা স্পেনের ভবিষ্যৎ রূপরেখাকে সম্পূর্ণ নতুনভাবে চালিত করছে। সমাজ বিজ্ঞানীদের অনুমান, শতকের মাঝামাঝি সময়ে কিংবা আগামী কয়েক দশকে স্পেনের এই জনসংখ্যার বিন্যাস দেশটিকে পুনরায় এক মুসলিম সংখ্যাগরিষ্ঠ সাংস্কৃতিক ও সামাজিক কেন্দ্রের দিকে নিয়ে যেতে পারে। কার্ডোবার ঐতিহাসিক গ্র্যান্ড মসজিদ ও ক্যাথেড্রালের মতো স্থাপত্যগুলো যা আজও সারা বিশ্বের লাখ লাখ পর্যটককে মুগ্ধ করে। মধ্যযুগের সেই সোনালী আন্দালুসিয়া আজ স্পেনের বর্তমান বাস্তবতার সাথে যেন এক অপার্থিব সেতু তৈরি করেছে। তো প্রিয় দর্শক, আপনারা কে কোন টিমের সমর্থক ছিলেন? স্পেনের জয়ে আপনি কি সন্তুষ্ট? আপনাদের বক্তব্য কমেন্ট করে জানাতে ভুলবেন না।